আজকে সুন্দরবনে আমাদের লাস্ট দিন, মানে থার্ড ডে। তো আজকে মনে হয় আজকেই বাড়ি চলে যেতে হবে। আজকে সকালে উঠেছি, রেডিও হয়ে গেছি অলমোস্ট। সুন্দরবন এলে তোমরা ট্রাভেল এজেন্সির সাথে ভালোভাবে কথা বলে তোমরা ঠিকঠাক ইনফরমেশন নিয়ে আসবে। ভিডিওগুলোতেই বলেছি আমাদের সাথে কী কী স্ক্যামগুলো ঘটেছে, তো সেইগুলো অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করো, দেখো কোন কোন জিনিসে তোমরা সাবধান হয়ে তারপরে বুক করে তারপরে আসবে। নাহলে কিন্তু তোমাদের সুন্দরবনে এসে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে, কারণ আমাদের সাথে সেই রকমই ব্যবহার হয়েছে। তো তোমরা যেগুলো দেখো তাহলে তোমরা ভালো বুঝতে পারো। আজকে শেয়ার করব প্রকৃতির এক অপূর্ব রাজ্য সুন্দরবন, যেটা ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বের সবচাইতে বড় ম্যানগ্রোভ বন, রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে নদীর ক্ষুদ্র প্রাণ প্রায় 500টি প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল। তবে এখানে আসার আগে কিন্তু সবারই একটু সতর্ক হওয়া উচিত। আমার থাম্বনেল আর সাবজেক্ট লাইন দেখে আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আমাদের এক্সপিরিয়েন্সটা আপ টু এক্সপেকটেশন হয়নি, রাদার আমি বলবো ইট ওয়াজ এ ডিজাস্টার। এবার কথাটা আমি কি কারণে বললাম সেটা দিয়েই আমি শুরু করব। তো এটা ছিল আমাদের ফার্স্ট দিন। এই বাচ্চাগুলোকে রাত্রে সাড়ে 11টা খায়, আপনারাই বলুন। আপনাদের আজকে লাস্ট নাকি? হ্যাঁ, আরে লাস্ট হলেও আমরা তো একটা এটা তো পয়সা খরচ করে আমরা এখানে আসছি। হ্যাঁ, সেটা অবশ্যই। সার্ভিস তো আমাদেরকে মিনিমাম পর্যাপ্ত পরিমাণে পাওয়া দরকার। হ্যাঁ, সেটা কোনোটাই এদের মধ্যেই না। আমাদের খিচুড়ি শর্ট করেছে, ডিম সেদ্ধ শর্ট করেছে, আমরা তো ডিম পাই না। আমাদের তো ডিম সেদ্ধ দেয় না। মানে কুড়িটা কল করবে, ওরা তো আগে থেকেই জানতো না। তো এখানে মার্কেট ছিল, এখানে তুললো না কেন ওরা জিনিসটা? রাত্রে রুম গুলো কেমন দিচ্ছে? ওগুলো এরকমই। এই ব্লগে প্রত্যেকটা পদে পদে কিন্তু দেখতে পাবেন আমরা কতটা অব্যবস্থাপনার শিকার হয়েছি। তবে আমার এই ব্লগটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আমি চাই না আমার মতো এই ধরনের পোর এক্সপিরিয়েন্স সবার হোক। আপনারা যারা সুন্দরবন আসবো ভাবছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, এই ট্রাভেল এজেন্সির কাছে আপনারা বুকিং নেবেন, তাদের কাছে সমস্ত ডিটেলসটা জেনে নেবেন, দরকার হলে হোয়াটসঅ্যাপে প্রমাণ রেখে দেবেন। কোন দিন কি করাবে তার সম্পূর্ণ ডিটেলস আপনারা জেনে নেবেন, দরকার হলে কল রেকর্ডিংটাও রেখে দেবেন। এই যে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। এবার এইখান থেকে আমরা যাব ক্যানিং। যারা শিয়ালদা থেকে যাবে তারা এইভাবেই গেলে ভালো হবে। আমাদের প্যাকেজে বলা হয়েছিল ক্যানিং টু ক্যানিং, অর্থাৎ ক্যানিং থেকে আমাদের পিক আপ করা হবে আর ক্যানিংয়েই ড্রপ আউট করে দেবে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম একদম সকাল 7:30টায় শিয়ালদাতে পৌঁছে গিয়ে আমরা ক্যানিং লোকালের টিকিট কেটে নিই। ক্যানিংয়ের এই ট্রেনগুলো 16-17 নম্বর প্ল্যাটফর্মেই সাধারণত দেওয়া হয়। তো আমরা ট্রেন ধরে নিয়েছিলাম সকাল 7:40-এর। ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে, এখন আমরা এই ট্রেনে উঠবো। শিয়ালদা থেকে খুব বেশি সময় লাগে না, মাত্র 1 ঘন্টা 15 মিনিট। এই যে দেখো, ওয়েলকাম টু ক্যানিং স্টেশন। আমরা এখন ক্যানিংয়ে নেমে গেছি আর ঘড়িতে বাজে সকাল 9টা। তো তোমরাও চেষ্টা করবে একদম সকাল সকাল আসার। আর এবার আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, ওইদিকে আমাদের অটো ওয়েট করছে। তো দেখি কোথায় আসছে, তো চলো। এই যে ইনি আমাদেরকে গাড়িতে তুলে দেবে, যার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে বললেন। ঘড়িতে বাজে 9টা 21 আর আমাদেরকে 9:30 পর্যন্ত একটু ওয়েট করতে বলা। আর এই যে রাস্তার দুই পাশে বিভিন্ন ট্রাভেল এজেন্সির এইরকম ছোট ছোট কাউন্টার আছে, তো তোমরা এখানে কথা বলে নিতে পারো। আর প্রয়োজন হলে ভিডিওটি পজ করে তোমরা এখান থেকে নাম্বারগুলো নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। যাই হোক, সকাল 10টা বাজতে যায়, যার জন্য আমাদের প্রচন্ড খিদেও পেয়েছিল, যার জন্য আমরা এখানে একটা দোকানে ব্রেকফাস্ট করে নিলাম। এরপরে আমাদের গাড়ি এলো, এই যে এই গাড়িটা। আমাদের টিমে ছিল টোটাল 11 জন, তো আমাদের 11 জনকেই এই গাড়িটাতে দিয়ে দেওয়া হলো। এবার এই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে জেটিঘাটে। তো এই গাড়িতে প্রায় আমাদেরকে 1 ঘন্টা মতো যেতে হয়েছিল। আর তাছাড়া গ্রামগুলো ছিল একদম ভালোই গ্রাম্য পরিবেশের মতো। এই যে দেখো একদম মাটির বাড়িঘর। এই যে দেখো, সুন্দরবন তো ট্যুরিস্ট এলাকা, তবুও এই গ্রামগুলো তেমন একটা খুব উন্নত হয়নি, এইরকমই একদম টোটালি গ্রামের পরিবেশ। আর এইগুলো দেখতে দেখতে আমরা সোজা চলে যাই একদম আমাদের জেটিঘাটের দিকে, যেটা ছিল গজখালিতে। চলে এসেছি সুন্দরবন। আর এই যে ক্যানিং থেকে আমাদেরকে ডাইরেক্ট গাড়িতে নিয়ে আসা হলো এই গোসা বা গজখালি বলে এই জায়গায়। আর এইখানে আমাদেরকে এই ভেসেলে উঠতে হবে, তারপর আমাদের আজকের সফর শুরু হবে। তো ভিডিওটি পুরো দেখতে থাকবে। এই যে দেখো, আমাদেরকে দেওয়া হয়েছিল এই ভেসেলটা এমভি বাসুদেব। আর এর ব্যবস্থাপনাটা দেখো, শুরু থেকেই আমাদের সাথে এইরকম হচ্ছিল। সব ভেসেলগুলো জেটিঘাটে দাঁড়াচ্ছিল, কিন্তু এই ভেসেলটা একেবারে কাদার মাঝখানে এসে দাঁড় করিয়ে দিয়েছে। আর ওঠার জন্য দেখো এতটা রিস্কি, এইভাবে ধরে ধরে উঠতে হয়েছে সবাইকে। ভাগ্য ভালো ছিল, আমাদের এই যে ভেসেলটা দেওয়া হয়েছিল এইখানে যারা যারা ছিল তারা কিন্তু সবাই এনার্জেটিক ছিল, তার জন্য কাউকে সেরকম একটা অসুবিধার সম্মুখীন হতে হয়নি। তো এই যে দেখো, ওঠার পরে আমাদের চলে আসে এইরকম ব্রেকফাস্ট। তখন প্রায় 12টার কাছাকাছি বেজে যায়, যার জন্য উঠে উঠে আমাদেরকে দেওয়া হয়েছিল এইরকম লুচি আর আলুর
দম। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি মোটামুটি বেশ ভালোই ছিল, এটা নিয়ে কোনো অভিযোগ আমাদের নেই। এগুলো খেতে খেতে বেশ আমরা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, কিন্তু সমস্যাটা শুরু হলো তখন জানতে পারলাম আমাদের ভেসেলে 40 জনেরও বেশি মানুষ তোলা হয়েছে, আর আমাদের 11 জনের টিমের মধ্যে 4 জন এখনো ব্রেকফাস্টই করতে পারেনি। ঘড়িতে বাজে তখন 12:30। তো আমাদের টিমের সদস্যই নয়, অনেকেই এই ভেসেলে যারা উঠেছিলেন অনেকেই খেতে পারেনি। তার কারণ হলো খাবার নাকি শেষ হয়ে গিয়েছে। আর এখান থেকেই শুরু হলো আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স। একদম যেখানে সেখানে দাঁড় করিয়ে দিচ্ছে, বলছে ময়দা নেই আনতে হবে, ডিম নেই আনতে হবে। অনেকে খেতে পারেনি, তাদের জন্য ময়দা আর ডিম নিয়ে আসার জন্য দাঁড়িয়েছিল এখানে প্রায় আধা ঘন্টা। এই অবস্থায় অনেকে ট্রাভেল এজেন্সিকে ফোন করে তাদের অব্যবস্থাপনার কথা অভিযোগ করছিল, কিন্তু তাতে কোনোই কাজ হচ্ছিল না। তাছাড়াও আমার সবচাইতে খারাপ লেগেছে এদের যে সাব এজেন্টগুলো ছিল, অর্থাৎ যারা এই বোটটাকে পরিচালনা করছিলেন, তাদের ব্যবহার এতটাই খারাপ ছিল, এখান থেকে আমাদের একদম মন ভেঙে যায়। তোমাদের সাথে কিছু কিছু অরিজিনাল ক্লিপ আমি শেয়ার করছি, তোমরাই দেখে বিচার করে নাও যে তাদের ব্যবস্থাটা কেমন ছিল। দিয়েছে রাত্রি 11টা 11:30 এই বাচ্চাগুলোকে রাত্রি 11:30 খায়, আপনারাই বলুন। আপনাদের আজকে লাস্ট নাকি? হ্যাঁ, আরে লাস্ট হলেও আমরা তো একটা এটা তো পয়সা খরচ করে আমরা এখানে আসছি। হ্যাঁ, সেটা অবশ্যই। সার্ভিস তো আমাদেরকে মিনিমাম পর্যাপ্ত পরিমাণে পাওয়া দরকার। হ্যাঁ। সেটা কোনোটাই এদের মানে এদের মধ্যেই না। অরিজিনাল রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা অবশ্যই সতর্ক হয়ে সুন্দরবন যাবে, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যাই হোক, এবার আমাদেরকে নিয়ে আসা হলো হ্যামিল্টন সাহেবের বাংলোতে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ বিজনেসম্যান। কলকাতায় চাকরি করার সূত্রে তিনি এই গোসাবাতে আসেন, কিন্তু কোনো এক অজানা কারণে এখানেই তিনি সেটেলড হয়ে যান। শুধু তাই নয়, এখানকার গরিব মানুষের উন্নয়নের স্বার্থেও তিনি প্রচুর কাজ করেছিলেন। এইখানে ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, তো এই বাইরে থেকেই ছবি তুলে সোজা বেরিয়ে আসতে হবে বেকন বাংলোর দিকে। যাওয়ার পথে এরকম ডাব আমরা খেয়ে নিয়েছিলাম। এরপর পৌঁছে গেছি আমরা বেকন বাংলো। এর ভেতরে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা মাথা পিছু টিকিট লাগবে, যেটা কিন্তু নিজেদেরকেই কেটে নিতে হবে। এই যে বেকন বাংলো, এখানে কিছুই নেই, শুধু লোকজনেরই ভিড়। তবে গোসাবাতে 1903 সালে স্কটিশ বিজনেসম্যান এই একতলা বাংলোটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থাকতে শুরু করে 1932 সালের পর থেকে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আর স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এইখানে মিট করেছিলেন, তাই এইরকম একটা স্ট্যাচু বানানো আছে। আর এই বাংলোটি এখন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রিনোভেট করে এটাকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। দেখো, এই যে আমি ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আমাদেরকে কিন্তু কোনো রকম ট্রেন্ড গাইড দেওয়া হয়নি। অন্যান্য ট্রাভেল এজেন্সির গাইডদের থেকে আমি এইগুলো জানতে পারি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ফার্স্ট দিন আমাদের কোনো রকম গাইড ছিল না, আর এনারা তো বোট পরিচালনা করছিলেন, সাব এজেন্ট বলা যায় এনারাই আমাদেরকে নিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন 10 মিনিটের মধ্যে ঘুরে আসবে, জাস্ট এইটুকুই আমাদের হেল্প করেছিল। যাই হোক, প্রথম দিন আমাদের আর কোনো সাইট সিন ছিল না, তো আমরা বোটে ফিরে আসি। এবার আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে। হ্যাঁ, আমাদের যে ভেন্যুতে লেখা ছিল যে প্রথমে উঠে ওয়েলকাম ড্রিঙ্কস আর এইভাবে ফুল দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হবে, এটা করা হয় দুপুর 2টোর পরে। এই যে দেখো, সবাইকে একটা করে ফুল দিয়েছিল, আমি সবার ফুলগুলো এখানে নিয়ে নিয়েছি। এইগুলো ব্যাগের এই জায়গায় রাখলে খুব ভালো লাগে। এবার আমরা বোটে করে যাচ্ছি এই সিনগুলো দেখতে দেখতে রুমের দিকে। আর হ্যাঁ, এখানে আমার একটা ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করি। সুন্দরবন আসার আগে সবাই কিন্তু ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে আসে যে কোন ট্রাভেল এজেন্সি সবচেয়ে ভালো ট্রিট দেয়। আমি আবারও বলছি, আমাদের এই ট্রাভেল এজেন্সির নাম ছিল সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যে ভেসেলে আমরা উঠেছিলাম সেটার নাম ছিল MV বাসুদেব। আমি ভালো কি মন্দ তোমাদেরকে কিছুই বলবো না, তোমরা এই ভিডিও দেখে বিচার করবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা এই এজেন্সির সাথে কথা বলতে পারো। আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম সেই রকম কিন্তু এটা ছিল না। আবার সবকিছুই যে খারাপ লেগেছে তেমনটাও না। এই যে দেখো, এবার দেওয়া হলো আমাদেরকে আমুদি মাছ ফ্রাই। যারা সুন্দরবন ট্যুর করবে ভাবছো, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। আমাদের 2 রাত 3 দিন প্যাকেজ সিস্টেম ছিল, তো আমি পুরোটাই শেয়ার করেছি। কোথায় গিয়েছি, কি কি করেছি, সবটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি। এবার আমাদেরকে দেওয়া হলো লাঞ্চ। লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা তোমাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এর সময় যে মেনু কার্ড দেওয়া হয়েছিল তাতে যা যা ছিল সবই ছিল মোটামুটি। আর এখানে দেওয়ার কথা ছিল ভেটকি মাছ, কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল রুই মাছ। এই যে দেখো, গলদা চিংড়ি। এই চিংড়িটা আমারটা যেন খুব একটা ভালো ছিল না, কিন্তু অনেকের আবার ভালো ছিল। লাস্টে ছিল চাটনি আর পাঁপড়। খাবারের টেস্ট নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না, খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে রুমের দিকে নিয়ে যাওয়া হয়। আমাদেরকে যে চার্টটা দেওয়া হয়েছিল যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন কোথায় কোথায় ঘোরাবে, সেই চার্টে লেখা ছিল আজকে পাখিরালয় যাওয়ার কথা, কিন্তু আমাদেরকে সেখানে নিয়ে না গিয়ে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো, সবারই একটা জায়গা, একদম জনমানবহীন একটা পরিবেশে। তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি দেখতে থাকো। আর এই যে দেখো, এখানে খাওয়া দাওয়া করার পর বোটের এটা নিচতলা, এখানে এসে সবাই রেস্ট নিচ্ছিল। ফাইনালি আমরা এখন রুমে যাচ্ছি। ঘড়িতে বাজে বিকেল 4:20। এখনই আমাদেরকে বোট থেকে নামিয়ে দেওয়া হলো। আর এই যে সূর্য মামা আর আমরা এই বোট থেকে নেমে গেলাম, এখন রুমের উদ্দেশ্যে রওনা দেব।
এই বোটের টোটাল 40 জনের মধ্যে 25 জনকে পাঠিয়ে দেওয়া হয় অন্য একটা রিসোর্টে, আর আমাদেরকে দেওয়া হয় এই রিসোর্টটা। এটা রিসোর্ট তো নয়, এটা একটা বাড়ি। এই যে দেখো একদম নির্জন, একবারে পাণ্ডব বর্জিত এলাকা। আর রুমগুলো দেখো, এই যে রুম এইরকম জাস্ট একটা এরকম খাট রাখা আছে আর অ্যাটাচ বাথরুম আছে। চারি সাইডে জঙ্গল, আর এই জায়গাটা এতটাই ভুতুড়ে ছিল, একদমই এখানে কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। এই যে দেখো বাথরুমে কিন্তু গিজার থাকার কথা ছিল, কিন্তু এখন এসে দেখি বাথরুমে গিজার নেই, কিছু। আর এই ছিল আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা, তো একদম ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এই দিনে আমাদের ছিল ফার্স্ট অ্যানিভার্সারি, তো যার জন্য একটা কেকের প্রয়োজন ছিল। তো কেক আনার জন্য আশেপাশে কোথাও কোনো রকম দোকান ছিল না, তো আমরা অনলাইনে অর্ডার করে কেকটা আনিয়ে নিই। আর কেকটা দোকান থেকে বাড়ি পর্যন্ত এই বাড়িরই মালিক এনে দিয়েছিল, তো তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার রাত্রে ছিল খাসির মাংস, বাট আমাদেরকে সেদিন দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেকেন্ড দিন অনেক সাইট সিন ছিল, তাছাড়া আমরা বাঘ দেখেছি, কুমির দেখেছি, হরিণ দেখেছি, তো সবগুলোই তোমাদেরকে শেয়ার করবো। তো সেকেন্ড দিনের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখো। জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনারা শান্তভাবে দুদিকে নজর রাখুন, কিছু দেখার সম্ভাবনা থাকতে পারে। কই কোথায় তো? হ্যাঁ তো কত বাকি দেখা মিললো তাহলে। হ্যাঁ ফাইনালি এখানে গেছি। এই যে দেখো জলজন্ত কুমির, একদম কতটা কাছ থেকে দেখা যাচ্ছে। বানর ওটা ছিল, ওটা ভালো। দ্বিতীয় দিন আমাদের অনেকগুলোই সাইট সিন ছিল, সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। আজকে ছিল সজনেখালি ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার অ্যান্ড টাইগার রিজার্ভ এরিয়া, ছিল সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধর্ণখালি ওয়াচ টাওয়ার, পীরখালি, গাজীখালি, দেওয়ালভাড়ানি, দোবাকি ওয়াচ টাওয়ার, আর ছিল পঞ্চমুখানি, অর্থাৎ 5টা নদীর যে জংশনটা সেইটা ছিল। তো দ্বিতীয় দিনটা বেশ ভালোই কেটেছে, তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় গিয়েছি, কি করেছি। একদম সকাল সকাল আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, আমাদেরকে ফোন করা হয়েছিল, বোটের দিকে আমরা এখন যাচ্ছি। আমাদের বোট ওই যে ওইখানে, আমরা প্রায় 5 মিনিট মতো হেঁটে হেঁটে যাচ্ছি বোটের দিকে। আর এই যে অনেকগুলো ভেসেলি এখানে দাঁড়িয়ে আছে, আর আজকে প্রচণ্ড সূর্যের তাপ, তো তোমরা রেডি হয়ে আসবে। এই যে বোট, এখন এই বোটে আমরা উঠে আজকে সারাদিন এই বোটেই কাটবে আমাদের। তো চলো, এই যে জেটি ঘাটকে ভাঙাচোরা অবস্থা, প্রচণ্ড রিস্কের ব্যাপার। বোটে উঠেই প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল এইরকম লুচি, ঘুগনি আর একটা করে মিষ্টি। আর একটা বিষয় কি জানো, আমাদেরকে বলা হয়েছিল যে সকালবেলায় উঠেই বেডটি দেওয়া হবে, কিন্তু আমাদের আমাদেরকে বলা হয়েছিল যে সকাল 8:30টার মধ্যে কিন্তু জেটিঘাটে আসতে হবে। আমরা সেই মতোই চলে আসি, কিন্তু আমাদেরকে প্রায় 10টার দিকে বোটে ওঠাই। ওই যে সামনের ভেসেলটা দেখছো, ওইটাতেও কিছু জনকে ডিভাইড করে দেওয়া হয়েছে। আমরা এখানে একটু জল নিয়ে চেক করছিলাম যে জলটা কতটা লবণাক্ত। জেনারেলি সেকেন্ড দিন খুব তাড়াতাড়ি বেরোতে হয়, না হলে কিন্তু সব জায়গা দেখা সম্ভব হয়ে ওঠে না। কারণ আজকে যেহেতু ফরেস্ট এরিয়া যেতে হবে, তাই সেখানে বিকেল 4টে বেজে গেলে কিন্তু সেখানে যাওয়ার কোনো পারমিশন থাকে না। এই ভেসেলের সাব এজেন্টরা আমাদেরকে এতটাই লেট করে ভেসেলে উঠিয়েছে যে আমাদের কিছু জায়গা দেখাও হয়নি। একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার ছিল যে সেকেন্ড দিন যেহেতু ফরেস্ট এরিয়া, গাইড অ্যালাউড করা হয়, কিন্তু আমাদের কোনো গাইড ছিল না। গাইড উঠতে প্রায় দুপুর 2টো বাজিয়ে দেয়। আর আমরা সবাই এইখানে লক্ষ্য রাখছিলাম কোনো জীবজন্তু দেখতে পাই কিনা। এই যে এখন আমরা আছি দত্ত নদীর উপরে, এইটা কিন্তু বিদ্যাধরী নদীর একটা শাখা। তো এখন বিদ্যাধরীতে ঢুকে গেছি না। এই যে নদীটা কতটা চওড়া, নদীটা মনে হচ্ছে একটা সমুদ্রের মধ্যে আছি আমরা। এই যে দেখো নদীর কিনারা দেখাই খুব মুশকিল, না ঢুকছি। ওই যে দেখো এইখানে শেষ হচ্ছে, ওইখান থেকে এটা পুরোটা চওড়া। আর এরই মধ্যে আমরা কিন্তু একটা বাঘও দেখে নিয়েছি, ওই জঙ্গলে আমরা একটা বাঘও দেখেছি, যেটা আমার ক্যামেরাতে আনফর্চুনেটলি ওঠেনি। তো যাই হোক, এই যে দেখো অনেকগুলো নৌকো আছে, অনেকগুলো বোটও আছে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বিদ্যাধরী নদীর দিকে। প্রায় 11, সাড়ে 11টার দিকে আমাদেরকে দেওয়া হলো চা, আর চায়ের সাথে ছিল পটেটো ফিঙ্গার টিপস। আর এইগুলো খেতে খেতে আমরা যাচ্ছি বিদ্যাধরী নদীর উপর দিয়ে। আর এই সেকেন্ড দিন আমাদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হয়েছিল ঝাড়খালি ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এখান থেকেই মূলত একজন গাইড অ্যালোকেট করা হয়, কিন্তু আমাদের কোনো গাইড ছিল না। যিনি সাব এজেন্ট তিনি ছিলেন এই যে ইনি। তোমার বাঘ আছে, কুমির আছে, সব দেখার জন্য এরপরে আমরা কোথায় যাবো? বনিগ্রাম। আর এই যে দেখো সজনেখালি অ্যানিমাল পার্কে যাওয়ার পথে এইরকম 2 ধারে দোকান পড়বে, কিন্তু আমাদেরকে এই দোকানে এই সাব এজেন্ট আমাদেরকে দাঁড়াতেই দেয়নি, কারণ আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় 12টা বাজে, আর আমাদের এখনো অনেক সাইট সিন বাকি আছে, যার জন্য আমাদেরকে এই দোকানে দাঁড়াতেই দেওয়া হয়নি। আর এই পার্কে ঢোকার জন্য এক্সট্রা টিকিট লাগবে, মাথা পিছু প্রায় 30 টাকা করে টিকিট পড়েছিল। তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটার পরে আমাদেরকে এন্ট্রি করতে দেয়। তো ঢুকে এইরকম বাচ্চাদের খেলার একটা এরিয়া ছিল, তারপরে একদিক দিয়ে ঢুকে আমরা আরেক দিক দিয়ে বেরিয়ে গিয়েছি। এই পার্কে কি অ্যানিমালস দেখেছি সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এই যে দেখো একটা ময়ূর, আর এখানে আরেকটা ময়ূরও দেখতে পাচ্ছি, এই যে দেখো। আর এই যে এইখানে একটা প্যাঁচা ছিল, এই যে দেখো। এই পার্কে সবচাইতে বেশি বাঁদরের উৎপাত ছিল, এই যে দেখো। সুন্দরবন এলে তোমরা যদি কিছু দেখতে পাও আর না পাও, এইরকম বড় বড় অরিজিনাল কুমির কিন্তু তোমরা দেখতে পাবে। এই যে দেখো রোদ পোয়াচ্ছে কিভাবে, আর এই যে আর একটা দেখো।
এখন আছি আমরা কোথায়? এখন আছি ঝাড়খালি, তাই না? ঝাড়খালিতে আছি আর এখানে বিভিন্ন রকমের অ্যানিমালস দেখা যাচ্ছে। তো ভিডিওগুলো পুরো দেখো, সমস্ত রকমের অ্যানিমালসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু এটা ফরেস্ট এরিয়া, এখানে এইসব পাখিও ছিল, তো এগুলো আমাদের একটাও চোখে পড়েনি। এবার এখানে একটা বাঘও ছিল, সেটা অনেকেই দেখেছে, আমরা কিন্তু দেখতে পাইনি। এবার ফেরার পথে আমরা এইরকম বাদাম দেখি, এইগুলো নাকি বাক্স বাদাম, এটা সুন্দরবনের জঙ্গলি বাদাম, এই যে এইরকম হয়। এছাড়াও বন থেকে সংগ্রহ করা অনেক রকমের মধু এখানে ছিল। সব রেখে আমরা দুটো ডাব খেয়ে তারপরে চলে আসি আমাদের ভেসেলে। আর এখানে এত ভিড় ছিল, এখানে আমাদের প্রচুর টাইম লেগেছে, তাছাড়া গাইডের জন্য ওয়েট করতে করতেও আমাদের এখানে প্রচুর টাইম গেছে। যাই হোক, শীতের দুপুরে একদম বোটের এই সামনে বসে এই ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। এখন আমাদেরকে প্রায় যেতে হবে 3 ঘন্টা 4 ঘন্টা মতো। আর এবার গাইড আমাদের কি বলে একটু দেখে নেব। এটা খাড়ি বলে, সুন্দরবনের খাড়ি বলে, মানে যেটা ফরেস্টের ডিপ ফরেস্টের ভিতরে সরু যে চ্যানেল, সেটা দুপারে জঙ্গল থাকবে, যেখানে জীবজন্তু বেরিয়ে এলে দেখার সময় হবে। জীবজন্তু বলতে কি এগুলো? জীবজন্তু এখানে সবই আছে, রয়্যাল বেঙ্গল টাইগার শিপ থেকে শুরু করে আপনার যে জঙ্গলে যা জীবজন্তু, মানুষ, হরিণ, তারপরে কুমির, দু সাইডে অনেক সময় দেখা যায়, এগুলো সবই আছে। তারপরে তো মেন জীব মনসুর, হরিণ, বাঘ আর কুমির। এটা কোন দ্বীপটা নাম? এটা সূর্যমণি আইল্যান্ড। সূর্যমণি। জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনারা শান্তভাবে দুদিকে নজর রাখুন, কিছু দেখার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এবার দেখা না দেখা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার, যেহেতু ওপেন জঙ্গল ওটা, আর আমরা একটা খাঁচায় বন্ধু, তাহলে বুঝতে হবে দেখা না দেখা সম্পূর্ণ ভাগ্য। ওদের বাড়ি আমরা আসছি, এবার ওরা দেখা দিলে আমরা দেখতে পাবো, নাহলে দেখা। দ্বিতীয় দিনের সাইট সিনগুলো জাস্ট ওয়াও ছিল। এই যে দেখো, আমরা একটা ক্যানেলের উপর দিয়ে যাচ্ছি। ক্যানেল মানে সুন্দরবনে এটা হচ্ছে খাড়ি অঞ্চল। আর এই যে দেখো, দুই পাশে এইরকম সবাই কিন্তু নীরব আর চুপচাপ ছিল, কারণ এই সময় কিন্তু অনেক জীবজন্তু দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। এই সৌন্দর্যটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আমরা এখানে দেখেছি বনশুয়োর আর ছোট ছোট বানর আর অনেক জীবজন্তুর পায়ের ছাপও দেখেছি। এটা আমাদের এখানে সবাইকে চুপচাপ থাকার কথা বলে, কারণ কিছু জীবজন্তু থাকলেও দেখা যেতে পারে। তো আমরা একদম চুপচাপ সবাই একদম অধীর আগ্রহে লক্ষ্য করছিলাম। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পায়ের ছাপ দেখা যাচ্ছে। সবাই এগুলোকে বলছিল বাঘের থাবা। এবার যাই হোক, এগুলো দেখতে দেখতে আমাদেরকে এবার লাঞ্চ পরিবেশন করা হলো। আর এই যে দেখো, লাঞ্চের মেনুতে কি কি ছিল। আজকে মাছ ছিল, আবার চিকেনও ছিল। তো চিকেনে আমাকে একটা লেগ পিস দেওয়া হয়েছিল, মানে আমি ভিডিও করছিলাম বলে আমাকে একটা লেগ পিস দেওয়া হয়। এই যে দেখো, একদম শেষপাতে ছিল চাটনি, আমের চাটনি ছিল, এই যে দেখো, আর লাস্টে ছিল পাপড়। খাওয়া দাওয়ার শেষে গাইড আমাদের কিছু ইনফরমেশন দেয়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। চিংড়ি যেখানে হয় সেই জায়গাটা দেখো, প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের চিংড়ি, ঠিক আছে, যেটা বিদেশে পর্যন্ত আপনার ইয়ে হয়, এক্সপোর্ট। আর সুন্দরবনের সব থেকে বিখ্যাত হলো মধু আর কাঁকড়া। তো ওই লোকগুলো সুন্দরবনের নিজের চোখে বাঘ দেখা তো সৌভাগ্যের ব্যাপার, তবে গাইড নাকি এই বছর একটা বাঘ দেখেছে, তো সেটা ভিডিও করে রেখেছে, তো সেটা আমাদেরকে দেখালো। সুন্দরবনে কি কি অ্যানিমালস আছে সেইগুলো কিন্তু গাইড আমাদের বলে দিচ্ছিল। তো দেখো, সাপ এখানে বিষধর সাপ বলতে কেউটে, কালাস, কিংকোবরা, এই টাইপের সাপ এখানে আছে, কিন্তু এগুলো দেখা মুশকিল, যেহেতু বাঘ টোটাল সুন্দরবনে আপনার 108খানা বাঘ আছে। সুন্দরবনে 102খানা দ্বীপ, ঠিক আছে, 102খানা দ্বীপের মধ্যে 54খানা আপনার লোকালিটি, মানে যেখানে লোক বাস করে। আমাদের বকখালি থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার লাইন পর্যন্ত, যেটা কাকদ্বীপ, নামখানা, এই লাইন থেকে শুরু করে আপনারা যে সাইডটা আছেন, গোসাবা, হাসনাবাদ, বসিরহাট, এই সাইড থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার লাইন সব সুন্দরবনে ওটা দ্বীপ লাইন চলে যায়। আর এই 54খানা বাদে 48খানা যেটা, সেটাই হলো ফরেস্ট এরিয়া। সেটা 4200 বর্গ কিলোমিটার জায়গার উপরে ল্যান্ড এবং ফরেস্ট নিয়ে 4286 বর্গ কিলোমিটার। এর মধ্যে আপনার যেটা অ্যাকুরেট ফরেস্ট, যেখানে লোকজন বসবাস করে না, সেটা হলো 2600 বর্গ কিলোমিটার জায়গা। এই 2600 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে আপনার আবার 1400 বর্গ কিলোমিটার জায়গা টোটাল জীবজন্তুদের জন্য বা এনিম্যালদের জন্য সংরক্ষিত। ওখানে আমরা টুরিস্টরা বা মাছ ধরার নৌকা কেউই যেতে পারবো। আর বাকি যে এরিয়াটা আছে 14 বাদ দিলে বাকি যে 1200 স্কোয়ার বর্গ কিলোমিটার, ওইটার মধ্যে আমাদের মাছ ধরা নৌকা, টুরিস্টরা যারা আসছে তাদেরকে ঘোরার একটা ব্যবস্থা করেছে, যাতে সুন্দরবনে মানুষ সুন্দরভাবে ঘুরতে পারে। এর বাইরে কিন্তু আমরা কোনো রুটে ঢুকতে পারি। এই হলো সুন্দরবনের বিষয়। সুন্দরবনে কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি পাওয়া যায়। আর এই যে দেখো, তার একটা নমুনা, এখানে প্রচুর চিংড়ি ছিল। আর এই যে দেখো, এইটা হচ্ছে পঞ্চমুখানি বলা হচ্ছে এই জায়গাটাকে, মানে 5টা নদীর মিলনস্থল। এখানে নদী প্রচুর উত্তাল। এই দৃশ্যটা একবারে বিভৎস সুন্দর, মানে এখানে 5টা নদীর মিলনস্থল এই জায়গাটা। 5টা নদী কি কি আমার জানা নেই, মানে বিদ্যাধরী, মাতলা,
দোবাকি এগুলো হয়তো। এখন বাজে 5:30, সন্ধে নেমে এসেছে, সূর্য মামা ডুব দিয়ে দিয়েছে আর আমরা এখন রুমের উদ্দেশ্যে ফিরছি। আর এই যে দেখো এইগুলো জাহাজ না, এগুলো মাল গাড়ি, এক কথায় মাল নিয়ে যাওয়া হয়। এখানে ইন্ডিয়ারও জাহাজ আছে, আবার বাংলাদেশেরও আছে, তোমরা পতাকাগুলো দেখে বুঝতে পারবে। এইগুলো এখনও আমাদেরকে যেতে হবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতো আমাদেরকে যেতে হবে। মানে রুমে যেতে যেতে আমাদের প্রায় 6:30 বেজে যাবে। তো রুমে গিয়ে সেখানে কি করলাম, সেখানে আজকে আবার একটা প্রোগ্রামও আছে। তো ঝুমুর নাচ, ছৌ নাচ, সাঁওতালি নাচ এইগুলো সব আছে। তো সেগুলো দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। সুন্দরবন সত্যিই দেখো বন আর জঙ্গলে ভরপুর, এইদিকে এত অন্ধকার। আর আমাদের বোট আস্তে আস্তে আজকে প্রায় রাত 7টা বাজিয়ে দিয়েছে, তাই না? তো রাত 7টা বাজে এখন। আর আমাদেরকে আজকে অন্য আর একটা রিসর্ট দিয়েছে, তো আমরা সেই রিসর্টে যাচ্ছি। আজকে রাতটা আমাদের এইখানেই কাটবে। তোমাদেরকে রিসর্টটা ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, বিনা গেস্ট হাউস, হ্যাঁ এটা বালি আইল্যান্ডে। তো এবার এইখানে আমরা রুমটাও তোমাদেরকে দেখাবো, আর কালকে কী করবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এইখানে বাউল গানের অনেক প্রোগ্রাম হলো, সেই ভিডিও তোমাদের লাইভে শেয়ার করেছি, সেই লাইভটা তোমরা দেখে নিতে পারো। অনেক আঞ্চলিক ভাষায় গান আছে, তাছাড়া ঝুমুর গান, এছাড়াও অনেক ফেমাস কিছু বাউল গান তোমরা ওই লাইভ ভিডিওতেই দেখে নিতে পারবে। আর তো টাটা আজকের মতো, কালকে আবার 3rd ডের ফুল ভিডিও তো আসবে। আজকে আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছিল তোমাদেরকে সেই রুমটাও দেখিয়ে দিচ্ছি। হাই, ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে না একটু? আজকে আমরা পেয়েছি ডাবল বেডরুম। এই যে ডাবল বেডরুম, রুমটাও বেশ সুন্দর, খুব একটা খারাপ না, বাথরুমটাও বেশ ভালো, বাথরুমটাও বেশ পরিষ্কার, ভালো, সবই ঠিকঠাক আজকে। তোমাকে ঠান্ডা লাগছে না? বাবা, বাহুবলী হয়ে গেছো তো তুমি। এখানে 2টো বেড, আর এই যে এই শিও আছে। আজকে আমাদেরকে যে গেস্ট হাউসটা দেওয়া হয়েছে সত্যিই খুব ভালো, আজকের নিয়ে কোনো কমপ্লেন নেই, সার্ভিস খুব আজকে ভালো দিয়েছে। এখানে আমরা অনেকগুলো গান শুনেছি, ঝুমুর গান, আঞ্চলিক সুন্দরবনের আঞ্চলিক বিভিন্ন গান এখানে আমরা শুনলাম, যেটা তোমরা লাইভ ভিডিওতে দেখতে পারবে। আর এই যে এই রিসর্টটায় দেখো, নিচে জল আছে, একটা পুকুর মতো, অন্ধকারে হয়তো দেখাতে পারছি না। আর এই যে দেখো এই জায়গাটা কতটা সুন্দর, সত্যি এই রিসর্টটা খুবই ভালো। কালকের ব্যাপারটা একটু অন্যরকম ছিল, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখবে। আর আজকেরটা খুবই ভালো লেগেছে, আজকের সার্ভিসটা বেশ, সার্ভিস বলতে গেলে আজকের রুমটা যে রিসর্টটা আমাদেরকে দিয়েছে সত্যিই খুব একটা ভালো। এই যে দেখো এইরকম, আর নিচে পুরোই একটা পুকুর, এই পুকুরের উপরে এইরকম একটা ঘর আছে, বেশ ভালো। আর রুমটাও তোমাদেরকে দেখাবো, দেখিয়ে এই ভিডিওটি এন্ড করবো। তারপরে 3rd ডে কী করলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো কানেক্টেড থাকবে পরের ভিডিওর জন্য। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে লাস্ট দিন অনেক জায়গায় ঘুরেছি, লাস্ট দিন অনেক সাইট সিন ছিল, তো সেইগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। 2 নাইট 3 ডেজের ট্যুর প্যাকেজে আমি প্রথম 2টো দিন কী করেছি সবটাই শেয়ার করলাম। সবাই আসার আগে অন্তত এই ভিডিওটি দেখে সাবধান হয়ে ট্রাভেল এজেন্সির সাথে ঠিকঠাক ইনফরমেশন নিয়ে আসতে পারে।